এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আরশি চোখ মেলে সিদ্ধার্থের দিকে তাকালো। পরক্ষণেই লজ্জায় আবারও চোখ সরিয়ে ফেলল। আজ লজ্জার আছে বহু গুণে বেড়ে গিয়েছে। মানুষটার সাথে চোখ মেলাতে বড্ড বেশি লজ্জা লাগছে। সিদ্ধার্থ আরশিকে নিয়ে ছাদের অপর পাশে বেঞ্চিতে বসলো। আরশির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আরশির কাঁধে মাথা রাখলো। আরশি সিদ্ধার্থের দিকে তাকিয়ে লাজুক হাসলো। সিদ্ধার্থ মুচকি হেসে বলল, তখন এই লজ্জা মাখা হাসিটা আমার ভীষণ ভালো লাগে। আরশি সিদ্ধার্থের কথার জবাবে আবারও একটা লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ফেললো। দৃষ্টি তার ছাদের ফ্লোরে। সিদ্ধার্থ কিছু একটা ভেবে ঠোঁট টিপে হেসে আরশির কোলে মাথা রেখে বেঞ্চিতে শুয়ে পড়লো। আরশি হকচকিয়ে গেল, অবাক হয়ে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ দুষ্টু হেসে বলল, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, কখন থেকে নিচের দিকেই তাকিয়ে যাচ্ছ। এবার বেশি করে তাকিয়ে থাকো আর আমায় দেখো। আরশি লজ্জা মাখা কণ্ঠে বলল, আপনি অনেক দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না? সিদ্ধার্থ আরশির কথার কোনো জবাব দিল না। ভুবন ভুলানো এক হাসি দিল শুধু। আরশির হৃদয় যেন তাতেই শান্ত হয়ে গেল। কি অমায়িক হাসি তার প্রিয় দোষের। আচ্ছা, সত্যি কি মানুষটার হাসি এত সুন্দর, নাকি শুধু ওর কাছেই এত ভালো লাগছে? প্রিয় মানুষের নাকি সবই ভালো লাগে, তাহলে কি এই জন্যই মানুষটার হাসিটা এত সুন্দর লাগছে? ভাবলো আরশি। পরক্ষণে মুচকি হেসে মনে মনে বলল, আমার উনি সব থেকে সুন্দর, সব থেকে। আমার চোখে আর কাউকে ভালো লাগে না, শুধুই ওনাকে ভালো লাগে। উনি আমার হৃদয় স্পন্দন, চোখের প্রশান্তি। সিদ্ধার্থ আরশির হাতে তালুতে চুমু খেলো। আরশি শিউরে উঠে তাকালো। সিদ্ধার্থ বলল, তারপর মিস আরশি ওরফে ভার্টিক্যাল, আপনার না আজ বার্থডে, তা কি চাই আপনার গিফট? আরশি চমকে উঠল। ও তো ভুলেই গিয়েছিল বার্থডের কথা। কিছু একটা ভেবে ভুবন বুলানো এক হাসি দিল আর বলল, কত গিফট দেবেন আমায়? সব থেকে বেস্ট গিফটটাই তো পেলাম আজ। সিদ্ধার্থ কিচ্ছু বলল না, হালকা হাসলো। আরশি নিজে আবার বলল, আচ্ছা, আপনি আমায় কবে থেকে ভালোবাসেন? আমি একটু বুঝতে পারলাম না কেন। আর আপনি কেমনে কেমনে আমার মতো হাফ পাগলাকে ভালোবাসলেন? মানে কিভাবে সম্ভব? আমি কল্পনাতেও ভাবিনি যে আপনি আমায় ভালোবাসেন। আর কালকের ঘটনাও আমি পুরোপুরি বুঝলাম না। আপনি আঙ্কেলকে কিছু একটা বলার পর সবাই আলহামদুলিল্লাহ বলল। তাহলে এই বিয়েটা ক্যান্সেল হলো কখন আর কিভাবে? আরশিকে কথা শেষ করতে দিল না সিদ্ধার্থ। তার আগেই শোয়া থেকে উঠে বসে আরশির ঠোঁটে একটা আঙুল চেপে ধরল। আরশি ডাগর ডাগর চোখে সিদ্ধার্থের দিকে তাকালো। সিদ্ধার্থের দৃষ্টিও আরশির মায়া মাখা আঁখি বনে। সিদ্ধার্থ ফিসফিস করে বলল, এত প্রশ্ন, কোনটার উত্তর দেব? সব উত্তর পরে, এখন শুধু ভালোবাসাবাসি হবে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। সিদ্ধার্থ ঠোঁট কামড়ে হেসে গানের দুটো লাইন গেল। আরশি লজ্জায় লাল হয়ে গেল। লজ্জা মাখা কণ্ঠে বলল, ধ্যাত, দুষ্টু একটা। সিদ্ধার্থ নিঃশব্দে হাসলো। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল প্রেয়সীর লজ্জা মাখা মুখখানার দিকে। ফারহা বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে আছে আরশি দিকে। বনি আর সোয়াইব চাউমিন খাচ্ছে আর খেজুরে আলাপ করছে। আরশি লাচুক লাচুক হাসছে। বারবার ফারহাকে গতকাল বিকেলে ঘটনা বলতে চেয়েও পারছে না। লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। ফারহা মৃদু চিৎকার করে বলল, এই বেদ্যপ হনুমানের বউ, তোর নাটক শেষ হয়েছে? বলবি কি হয়েছে? সিদ্ধার্থ ভাইয়া তোকে কি বলেছে বল? আরশি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, উনি আমায় প্রপোজ করেছেন, বলেছেন আমায় ভালোবাসেন, আরো অনেক কিছু। ফারহার মনে হলো স্টার জলসা সিনেমার মতো বাজ পড়ার শব্দ হলো। ও অবিশ্বাসে নেয় তাকালো আরশির দিকে। বনির কাশি উঠে গেল আরশির কথা শুনে। সোয়েব গোল গোল চোখে তাকালো আরশির দিকে। আরশি আর চোখে সবার দিকে তাকিয়ে ভেঙচি দিল। ভাব নিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? আমি কি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে ওনাকে ফোন দিয়ে দেখাই। বনি পানি খেতে খেতে বলল, এই ফারার বাচ্চা, এই তোকে আরো আগেই বলেছি আমাদের গোলমোলো নিষ্পাপ বাচ্চাটাকে অ্যাসাইলামে দিয়ে আয়। সময় থাকতেই সঠিক চিকিৎসা হোক। তুই আমার কথা শুনলি না। এবার দেখ, মেয়েটা সিদ্ধার্থ আঙ্কেলের প্রেমে শেষ পর্যন্ত পাগলই হয়ে গেল। হায় রে। বনির কথা শুনে আরশি চটে গেল। দাঁত কিরমির করে বলল, এই বেয়াদবের মা, তুই আমারে পাগল বলিস কোন সাহসে? আর কি বললি? সিদ্ধার্থ আঙ্কেল? হ্যাঁ, জিজু বল। উনি কত হ্যান্ডসাম দেখিস না? কোন দিক দিয়ে তোর আঙ্কেল মনে হয় ওনারে? সোয়েব ফিক করে হেসে দিল। হেসে বলল, সেটা যদি বুঝতি তাহলে কি আর প্রেমে পিছলে পড়তি? আরশি মুখ গোমরা করে ফেললো ওদের কথা শুনে। ফারহা একটা হামি দিয়ে বলল, ওসব ফাও আলাপ বাদ দে।
আমার আম্মা আব্বারা আমার কথা শোনে সবাই। এই আরশি, সত্যি করে বল তো, তুই কি হাবিজাবি কিছু খেয়েছিস যেটার ঘোর এখনো যায়নি? আমাদেরকে বল, আমরা কাউকে বলবো না। আশির মেজাজ প্রচুর খারাপ হচ্ছে। ও এইটাই বুঝতে পারছে না যে এরা কেন এই সাধারণ একটা কথা বিশ্বাস করছে না। সিদ্ধার্থ কি ওকে ভালোবাসতে পারে না? ওকে দেখতে অসুন্দর? আরিশার চেয়েও তো কত সুন্দর ও। আশির ঠোঁট উল্টে মন খারাপ করে বলল, তোরা সবগুলোই খারাপ। আমি কি দেখতে এতটাই খারাপ যে উনি আমায় পছন্দ করতে পারে না? তোমার সৌন্দর্য ধুয়ে উনি কি পানি খাবে? এরকম বাচ্চা মানুষ বিয়ে করলে বেচারার জীবনটাই তো শেষ। আশি রেগে ফারহার পেটে কিল দিল। ফারহা হাউস বলে কুকড়ে উঠল। আশি রাগী কণ্ঠে বলল, দুধ কলা দিয়ে আমি এতদিন কালসাপ পুষেছি। আমি ছোট বাচ্চা, বেয়াদবের বউ। ইন্টার সেকেন্ড ইয়ার, তোর কাছে বাচ্চা লাগে? আমার আম্মুর দূর সম্পর্কের বোনের এক মেয়ের 15 বছরের বিয়ে হয়ে গিয়েছে, আর 16 বছরে ওর কোলে একটা ওয়া করা মেশিনও চলে এসছে। তাও তোর আমাকে ছোট মনে হয়? আমার অলরেডি 19 চলছে। আমারেও বিয়ে দেওয়া আছে। দেখবি আগামী বছরেই এই দিনে আমার কোলেও একটা ওয়া করা মেশিন থাকবে। ফারহা, বনি আর শোয়েব সবাই উচ্চ স্বরে হেসে উঠল। হাসতে হাসতে ওদের পেট ব্যথা হওয়ার মতন অবস্থা। বনি পেটে হাত চেপে হাসতে হাসতে বলল, ওয়ার্ডটা সুন্দর ছিল, ওয়া ওয়া মেশিন। আল্লাহ গো, আমার পেটে ব্যথা করছে হাসতে হাসতে। ফারহার শোয়েব হাসতে হাসতে শেষ। আশি দাঁত কিরমির করে সবার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো। থাকবেই না আর এখানে। গড়গড় পায়ে হেঁটে উক্ত স্থান ত্যাগ করলো মেয়েটা। ওরা তিনজন এখনো হাসছে। আশি দাঁত কিরমির করছে আর রাস্তা দিয়ে হাঁটছে। মনে মনে নিজেকে কতগুলো বকা দিল এটা ভেবে যে কেন এই অসভ্যগুলোর সাথে রেস্টুরেন্টে আসতে গেল। সবগুলো এক একটা বদমাস। পরন্ত বিকেল এখন। ব্যস্ত শহরের প্রতিটি মানুষ ব্যস্ত, সেই সাথে ব্যস্ত পিচঢালা রাস্তাটাও। আশি ফুটপাতে দাঁড়িয়ে রিক্সা ডাকলো, কিন্তু যেটি ডাকে সেটাই বলা যাবে না। ওই রাস্তায় নাকি জ্যাম। আশির মেজাজ আরো খারাপ হচ্ছে। মোবাইল বের করে টাইম দেখে নিল মেয়েটা। 5 মিনিট বাকি আছে 5টার। মাগরিবের আজান দেবে 6:40-এ। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আশির কোমর যেন ব্যথা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আশি দেখতে পেল দূর থেকে ওর দিকেই একটা রিক্সা আসছে। আশি আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। রিক্সার হুডি তোলা। একটু কাছে আসতে বুঝলো রিক্সায় কেউ আছে। আশি ফোঁত করে নিঃশ্বাস ফেলল। ওই রিক্সা থেকে দৃষ্টি সরিয়ে ফেললো। ভরা রিক্সা তো আর ওকে কোথাও নিয়ে যাবে না। আরশি, উঠে এসো। কি হলো, আসো। পরিচিত কারো কণ্ঠস্বর শুনে আশি চমকে উঠল। তাকিয়ে দেখলো সেই রিক্সাটাই। তবে অবাকের ব্যাপার হলো রিক্সায় সিদ্ধার্থ। মানুষটা ঠোঁটের কোণে মুচকি হাসি। সিদ্ধার্থ আবারও বলল, আশির ধ্যান ভাঙল। ও আমতা আমতা করে বলল, এক রিক্সায় দুজনকে একসাথে দেখলে যদি কেউ খারাপ ভাবে? সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আসো তো, আজ রিক্সা করে বিকেলে শহর ঘুরবো দুজন। আসো। আশি রিক্সায় উঠতে নেবে তখনই ওর চোখ গেল একটু পেছনে। বনি, ফারহা আর শোয়েব হা করে ওদের দিকে তাকিয়ে আছে। আশি একটু ভাব নিয়ে ভেঙচি কেটে রিক্সায় উঠে গেল। রিক্সা চলতে শুরু করলো। সিদ্ধার্থ আশির সাথে ঘেঁষে বসলো। আশি শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মায়ামাখার চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ মৃদু হেসে আশির একটা হাত নিজের হাতে নিল। আশি চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললো। সিদ্ধার্থ মৃদু হাসলো। তারপর জিজ্ঞাসা করলো, ওদেরকে ভেঙচি কাটলে কেন? মনে হচ্ছিল অপ্রত্যাশিত কিছু হাসিল করে ফেলেছে। আশি মুচকি হাসলো সিদ্ধার্থের কথায়। তারপর রেস্টুরেন্টে ঘটা ঘটনাগুলো খুলে বলল। সিদ্ধার্থ তা শুনে হেসে ফেললো। আশিও হালকা হাসলো সিদ্ধার্থের হাসি দেখে। হঠাৎই সিদ্ধার্থের চাহনি পাল্টে গেল। কেমন যেন ঘোর লাগা চাহনিতে তাকালো আশির দিকে। সিদ্ধার্থের এমন চাহনি দেখে আশি লজ্জা পেল। এরকম চাহনির অর্থ বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে ওর। আশি লজ্জা ঢাকতে আশেপাশে তাকিয়ে উসখুস করতে লাগলো। সিদ্ধার্থ মুচকি হেসে আশির হাতে তালুতে গভীরভাবে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। আশি আবেশে চোখ বন্ধ করে ফেললো। মৃদু কণ্ঠে বলল, মানুষ দেখবে তো। সিদ্ধার্থ মুচকি হাসলো। আশিকে আরেকটু কাছে টেনে নিজের সাথে মিশিয়ে বসে রইল রিক্সায়। আশির একটা হাত সিদ্ধার্থের মুঠোয় বন্দি। রিক্সা এসে থামলো চন্দ্রিমা উদ্যানের সামনে। আশি রিক্সা থেকে নেমে বলল, এই জায়গাটার নাম আগে জিয়া উদ্যান ছিল না? সিদ্ধার্থ রিক্সার ভাড়া মেটাতে মেটাতে বলল, কি মনে হয়? আশি কিছুটা দ্বিধার সাথেই বলল, আমার তো তাই মনে হচ্ছে। আবার এটা সংসদ ভবনের পাশে। সব দিক দিয়ে দেখলে তো মনে হচ্ছে এটা জিয়া উদ্যান। জি ম্যাম, আপনার যা মনে হচ্ছে তাই। তারপর সিদ্ধার্থ আশির হাত নিজের হাতের আঁচলে বন্দি করেই ভেতরে প্রবেশ করলো। আশির ভীষণ লজ্জা লাগছে ব্যাপারটায়। সিদ্ধার্থ বুঝতে পেরে বলল, কুল আশি, এতটা লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি তো কুল ডিয়ার। আশি মিনমিন করে বলল, তাও আমার লজ্জা লাগছে। সিদ্ধার্থ আশির দিকে তাকালো। প্রেয়সীর লজ্জা মিশ্রিত মুখখানা দেখে নিঃশব্দে হাসলো। দুজন হাঁটতে হাঁটতে ক্রিসেন্ট লেকের সামনে গেল। সিদ্ধার্থ বলল, চলো ওখানে বসে পা ভেজাই।
আশি সায় দিল। দুজন ছায়াদার জায়গাটা গিয়ে বসে লেকের পানিতে পা ডুবালো। সিদ্ধার্থ আশির কাঁধে মাথা এলিয়ে দিল। আশি স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে আছে। হঠাৎই আশির পায়ের উপরে সিদ্ধার্থ পা দিয়ে আলতো করে স্লাইড করলো। আশি কেঁপে উঠল, চোখ বড় করে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টু হেসে বলল, শিরশির করছে শরীর। আশি চোখজোড়া বড় বড় হয়ে গেল। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাচ্ছে তার। আশি টের পেল সিদ্ধার্থ অবিরাম আলতো করে আগের মতোই আশির পায়ে নিচের পা স্লাইড করছে। আশি ঠোঁট উল্টে বলল, আপনি খুবই নির্লজ্জ প্রকৃতির একজন প্রেমিক, সাথে খামখেয়ালিও। এতই খামখেয়ালি যে আপনি ভুলেই গিয়েছেন আপনার প্রিয়তমা খুবই লাজুক। তার ভীষণ লজ্জা লাগে আপনার এসব কাজ কর্মে। আপনি আসলেই খুব পচা। সিদ্ধার্থ চোখ সরু করে আশির দিকে তাকালো। আশির নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। সিদ্ধার্থ দুষ্টু এসে আশির কোমর খামছে ধরলো। আশি লাফিয়ে উঠে যেতে নিল, কিন্তু সিদ্ধার্থের জন্য সেইটাও পারল না। শক্ত করে জড়িয়ে ধরলো তাকে সিদ্ধার্থ। ঘাড়ে মুখ গুজে বলল, এইভাবেই থাকো, নড়বে না। I want relaxation. I want peace. And I always find it in your arms. আশি আর কিচ্ছু বলতে পারলো না। চোখ বন্ধ করে সিদ্ধার্থের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো আর নীরবে অনুভব করতে লাগলো মুহূর্তটা। সন্ধ্যার পর সিদ্ধার্থ আর আশি বাড়ি ফিরে এলো। আশির দিনটা আজ বেশ ভালো কাটলো। নিজেকে ভীষণ সুখী সুখী লাগছিল যখন সে সিদ্ধার্থের বাহু ধরেছিল। মনে হচ্ছিল এখানেই বুঝি সব সুখ নিহিত। বাসায় আসার পর আশির আম্মু একটু রাগারাগি করে, তবে আশি ব্যাপারটাকে সামলে নেয় এই বলে যে ফ্রেন্ডরা ছাড়ছিল না, তাই দেরি হয়েছে। আশির আম্মু তাও অনেক বকে মেয়েকে। মেয়ে মানুষ সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকবে কেন, তা নিয়েই মিসেস রাবিয়ার যত আপত্তি। যুগ আধুনিক হয়েছে তো কি হয়েছে, ধর্ষণ মোলেস্টিং এসব কি থেমে আছে? মেয়েরা কোথায় নিরাপদ? আজ বাড়িতেই নিরাপত্তা নেই, আর রাস্তায় তো ওত পেতে আছে শকুনের দল। আধুনিকতার নামে মেয়েদেরকে বেহায়াপনা শেখানোর কোনো ইচ্ছা নেই মিসেস রাবিয়ার। যে যাই বলুক না কেন, তিনি জানেন ইসলামের বিধানই সর্বোৎকৃষ্ট বিধান, এর বাইরে আর কিছুই হতে পারে না। ছোট মেয়েটাকে তো ইসলামের পথেই আনতে পেরেছে। নামাজ 5 ওয়াক্ত পড়ে, নিকাবও করে, কিন্তু এদিকে যথেষ্ট? সে তো আবার গানও শুনে। মিসেস রাবিয়া বোঝেন তার মেয়েটার ইমান দুর্বল। আল্লাহর কাছে মেয়ের জন্য হিদায়াত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আশি রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এশারে নামাজ পড়ে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে, কিন্তু পড়বে আর কি, মাথায় শুধু সিদ্ধার্থ আর সিদ্ধার্থ। সারাদিন সিদ্ধার্থের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়ছে বারবার। বেশ ব্লাশিং হচ্ছে আশি সব মনে করে। পরক্ষণে নিচের মাথায় চাটি মেরে বলল, ধুর, আমার আর পড়াশোনা হবে না। উফ। আরশি কোনো রকম পড়াগুলো শেষ করে শুধু মনে পড়ে আছে সিদ্ধার্থের কাছে। পড়ায় কি আর সহজে মন বসে? সে মুচকি হেসে বলল, তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। উফ, আপনি আমায় পাগল করে দিচ্ছেন মিস্টার। আমার পড়াশোনা ধ্বংস হয়ে গেল আপনার অনুভূতির নিচে চাপা পড়ে। সিদ্ধার্থ গম্ভীরভাবে বসে আছে আরশিদের বাসার লিভিং রুমে। চোখগুলো টকটকে লাল হয়ে গিয়েছে, হাত শক্ত করে মুঠ করে রেখেছে। চোখ দিয়ে যেন আগুন ছড়বে, রগে শরীর জ্বলে যাচ্ছে। আরশি ওর মায়ের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। সিদ্ধার্থের আম্মু আরশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও মেয়েটা থামছেই না। সিদ্ধার্থ কিছুটা রেখে বলল, মামনি তোমার মেয়েকে বলতে বলবে কে এমন করেছে ওর সাথে। আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। ওই জানোয়ারটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। ওকে মুখ খুলতে বলছি। আরশির কানে যেন সিদ্ধার্থের কোনো কথাই যাচ্ছে না, মেয়েটা কেঁদেই যাচ্ছে। মিসেস রাবিয়া আতুরে গলায় বললেন, আমার আম্মু না ভালো? বলো মা, কে করেছে এমন? আমরা তাকে যথেষ্ট শাস্তি দেব, তুমি শুধু নামটা বলো আম্মু। আশিক কাঁদতে কাঁদতে করুণ চোখে তাকালো মায়ের দিকে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আয়শা আসওয়াদের চোখেও পানি চলে এসেছে মেয়েটার কান্না দেখে। আয়শা আসওয়াদও আতুরে গলায় বললেন, আম্মুটা বলো আমাদেরকে, কে তোমার সাথে খারাপ আচরণ করেছে আমাদেরকে বলো, তারপর দেখো আমরা কি করি। আশি হাও মাও করে কেঁদে উঠল। সিদ্ধার্থের যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে আশির এমন কান্না দেখে। ইচ্ছা করছে মেয়েটাকে বুকে টেনে নিতে। মেয়েটার কান্না যে তার বুকে ঝড় তুলেছে, সেই ঝড় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে সিদ্ধার্থের। সিদ্ধার্থ কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, আম্মু, মামুনি, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি আরশির সাথে আলাদা কথা বলতে চাই। ও অকওয়ার্ড ফিল করছে। আমার মনে হয় আমি ওকে শান্ত করতে পারবো। সেজন্য ওকে একা ছাড়াটাই উচিত হবে আপাতত। মানসিকভাবেও খুবই দুর্বল হয়ে পড়েছে। মিসেস রাবিয়া আর আয়শা একে অপরের মুখ চাওয়াচাই করলেন। যতই নিজেদের সন্তান হোক তারা, সব শেষে তো মানুষ। আর দুজন নরনারী যখন আলাদা হয় তখন তাদের মধ্যে তৃতীয় জন হয় ইবলিশ। সেসব ভেবে দু মায়ের এক মাও মত দিতে চাইলেন না, কিন্তু পরক্ষণেই বর্তমান মুহূর্তের কথা ভেবে মত দিলেন। তাও আবার সময় বেঁধে দিলেন 10 মিনিট। সিদ্ধার্থ আরশিকে টেনে ও রুমে নিয়ে এলো। দরজা লাগিয়ে আরশিকে জাঁপটে ধরলো। আরশি টুকরে কেঁদে উঠল। সিদ্ধার্থের চোখও ভিজে উঠল। সিদ্ধার্থ আরশির চুলে হাত বোলাতে বোলাতে বলল, বউ শান্ত হও, আমি আছি তো, কিচ্ছু হবে না। ভয় পাচ্ছ কেন? আমি আছি না? তোমার সিদ্ধার্থ আছে তোমার সাথে। প্লিজ শান্ত হও লক্ষ্মীটি। আরশি তাও কাঁদতে লাগলো। আটকে আসা গলায় বলতে লাগলো,
এই জানোয়ারটা আমার কোমরে খামচি দিয়েছে, আমার শরীর খিনখিন করছে, মরে যেতে মন চাচ্ছে কোমরের ওই অংশটা চামড়া ছিলে ফেলে দিতে। আমাকে আপনি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না, আমার মরে যেতে মন চাচ্ছে। সিদ্ধার্থ আশিকে বেডে নিয়ে বসালো, মুখের সামনে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে পানি খাওয়ালো মেয়েটাকে। আশি এখনো কেঁদেই যাচ্ছে। সিদ্ধার্থ আশির গাল দুটো ধরে মুখটা উঁচু করে কপালে ভালোবাসার পরও শিখে দিল। তারপর বলল, তুমি কষ্ট পেও না বউ। কে করেছে এমন, আর এক্স্যাক্টলি কি হয়েছে আমায় খুলে বলো। ওই জানোয়ারের বাচ্চাকে আমি কেটে টুকরো টুকরো করে শিয়ালকে খেতে দেবো। তুমি শুধু বলো কি কি হয়েছে কলেজ থেকে আসার সময়। আশি আবারও ডুকরে কেঁদে উঠল। সিদ্ধার্থের বুকে মাথা রেখে শার্টের কলার খামচে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। সিদ্ধার্থ নিচের বাহুটারে শক্ত করে আগলে রাখলো প্রিয়তমাকে। আশি কিছুক্ষণ কাদার পর আটকে আসা গলায় বলতে শুরু করলো, কলেজ ছুটি হওয়ার পর আমি হেঁটে হেঁটেই বাসায় আসছিলাম। কলেজে দুটো ক্লাস না হওয়ায় আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে। একদম ভর দুপুর ছিল তখন, রাস্তায় কোনো মানুষ ছিল না। তখনই পথ আটকে দাঁড়ায় খোকন আর তার দল। তারপর খোকন। আশি এইটুকু বলে আবারও হাও মাও করে কেঁদে উঠে। সিদ্ধার্থের চোয়াল শক্ত হয়ে আসে। প্রিয়তমার চুলে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে সিদ্ধার্থ। আশি কাঁদতে কাঁদতে নিচ থেকেই বলতে লাগে, রোকন আমার হাত ধরে টানাটানি করে পাশে ঝোপঝাড়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ওর সাথে না পেরে হাতে কামড় দিয়ে দিই। ও রেগে আমার গালে 3টা চড় দেয়। খুবই বাজে বাজে কথা বলে আমায়। আমার শারীরিক গঠন নিয়েও অনেক কিছু বলে। আমি ওর গালে চড় মারি রেগে। এতে ওর রেগে আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, কিন্তু পারে না। শুধু গলায় আর কোমরে খামচি লাগে। এটুকু বলে আশি আরো জোরে জোরে কেঁদে উঠল। সিদ্ধার্থের চোখ পেয়েও পানি গড়িয়ে পড়লো আশির অবস্থাটা অনুভব করে। রাগে ওর শরীর চলে যাচ্ছে। মনে মনে কঠিন শপথ করলো, রোকনকে এমন শাস্তি দিবে যে সে সারা জীবনের ফল ভোগ করবে। আশি সিদ্ধার্থের বুকে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদছে। সিদ্ধার্থের উষ্ণ বুকটা আশির কান্নায় ভিজে গিয়েছে, কিন্তু এই পানি সিদ্ধার্থের বুককে ঠান্ডা করতে পারছে না, বরং বুকের ভেতর দহন আরো বাড়িয়ে দিচ্ছে। সিদ্ধার্থ চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিল। তারপর আশির গাল দুটো ধরে মুখটা উঁচু করলো। আশি কান্নামাখা চাহনিতে তাকালো সিদ্ধার্থের চোখের দিকে। সিদ্ধার্থ চোখ বন্ধ করে আশির ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। আশি চোখ বন্ধ করে ফেললো। সিদ্ধার্থ সাথে সাথে সরিয়ে নিল নিজের ঠোঁট জোড়া। রশিকে আবারও নিজের বুকে লেপটে নিল।